আসসালামু আলাইকুম। একাডেমি এসএসসির পক্ষ থেকে আমি মোহাম্মদ সপ্তর্ষি আছি তোমাদের সাথে। তোমরা জানো যে তোমাদের ফ্রি সাইকেল 1 আমরা অলরেডি শুরু করে দিয়েছি এবং সেই সাইকেলের আমরা এর মধ্যেই 2টা ক্লাস নিয়ে ফেলছি, একটা পদার্থবিজ্ঞানের আর একটা উচ্চতর গণিতের। তো আজকে আমি তোমাদের ম্যাথের ক্লাসটা নিব। এই ভিডিওর কমেন্টে তোমাদেরকে একটা ফর্ম দেওয়া থাকবে তোমাদের জন্য। তোমরা যারা ক্লাসগুলো করতে আগ্রহী তারা অবশ্যই সেই ফর্মটা পূরণ করে দিবা। সেই ফর্মটা পূরণ করে সেখানে তোমার নাম্বারটা দিয়ে দিবা। সেখানে তোমার নাম্বারটা দিলে প্রতিটা ক্লাসের আগে তোমার ফোনে একটা নোটিফিকেশন, একটা SMS চলে যাবে। সেই SMS-এ বলা থাকবে যে ক্লাসটা কোন টাইমে আমরা নিব আর কবে কোন ক্লাস সেটাও তোমাকে জানিয়ে দেওয়া হবে। আমাদের ফ্রি সাইকেলে যারা এখনও আমাদের কোর্স সম্পর্কে জানো না তারাও কমেন্ট বক্সটা চেক করো। কমেন্ট বক্সটা চেক করলে তোমরা জানতে পারবে আমরা ফ্রি সাইকেলে কোন কোন অধ্যায়গুলোর ক্লাস নিব। আমরা তোমাদের সায়েন্সের সাবজেক্ট সবগুলো সাবজেক্টেরই ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো তো আজকে আমি শুরু করব হচ্ছে পরিসংখ্যান অধ্যায়, তোমাদের গণিত বইয়ের 17 নম্বর অধ্যায় যেটা। এই অধ্যায়টা আমরা শুরু করব কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে তোমাদের অনেকের হয়তো বা এই এপ্রিল এবং মে মাসে পরীক্ষা থাকতে পারে। বেসরকারি কিছু স্কুল আছে যেখানে এসএসসি সিট পড়ে না, সেসব জায়গায় পরীক্ষা থাকতে পারে। তো পরিসংখ্যান অধ্যায়টা হচ্ছে কি যে এটা একটা মাস্ট অধ্যায়, যে কোনো জায়গায় যেই পরীক্ষায় হোক পরিসংখ্যান অধ্যায়টা থাকবে। তো এসএসসি 26 ব্যাচ তোমরা যারা আছো তাদের জন্য পরিসংখ্যান অধ্যায়টা শুরু করছি। আর আমাকেও ইনবক্সে কয়েকজন রিকোয়েস্ট করছিল পরিসংখ্যান অধ্যায়ের জন্য, কারণ হচ্ছে তাদের পরীক্ষা সামনে, এই জন্য। পরিসংখ্যানও কিন্তু হচ্ছে গণিতের একটা সহজ অধ্যায়। হায়ার ম্যাথে যেমন আমরা দেখছিলাম সম্ভাবনা অধ্যায়টা সহজ, তেমনি গণিতে পরিসংখ্যান অধ্যায়টাকে বলা যায় সবচেয়ে সহজ। আর তোমাদের যেই ঘ বিভাগ থাকবে, তোমাদের পরীক্ষায় যেই ঘ বিভাগ থাকবে সেখানে 2টা প্রশ্ন থাকবে, 2টাই পরিসংখ্যান থেকে। 2টার মধ্যে তোমাদেরকে যে কোনো একটার অ্যান্সার করতে হবে। তার মানে তোমরা বুঝতে পারতেছো যে এই অধ্যায়টা তোমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা সহজ, অনেক সহজ। অনেকের কাছে তো এই অধ্যায়টা হচ্ছে পাস করার একটা অধ্যায়। অনেকে দেখা যায় যে ম্যাথ কিচ্ছু পড়ে না, সেভাবে পারে না, পরিসংখ্যানটা খুব ভালোভাবে পড়ে যেন পরীক্ষায় পাস করতে পারে, কোনো রকমে 23 নাম্বার নিয়ে পরীক্ষায় পাস করতে পারে। আর সেজন্য পরিসংখ্যানেই 10 মার্ক, আর বাকি কোনোভাবে 8-13 মার্ক ম্যানেজ করে পাস করার জন্য। তো চলো আমরা শুরু করে দিই। ও পরিসংখ্যান, তাহলে পরিসংখ্যান জিনিসটা কি? পরিসংখ্যান বলতে বোঝাচ্ছে হচ্ছে তথ্য জোগাড় করা, তথ্য বিশ্লেষণ করা এবং সেই তথ্য থেকে কোনো কিছু ধারণা করা। মানে কি? মানে ধরো আমি হচ্ছে একটা স্কুলের নবম শ্রেণীর যে শিক্ষার্থীরা আছে তাদের একটা ডেটা কালেক্ট করলাম, তাদের গণিতের প্রাপ্ত নম্বর আমি কালেক্ট করলাম। গণিতের প্রাপ্ত নম্বর কালেক্ট করে আমি দেখলাম যে সবচেয়ে বেশি মার্ক কে পাইছে, সবচেয়ে কম মার্ক কে পাইছে, আর তাদের হচ্ছে গড় কত, মানে অ্যাভারেজে কত মার্ক পাইছে। তো এই জিনিসগুলা, এই যে আমি কালেক্ট করলাম তথ্যগুলা, এটাকে কি বলে? তথ্য জোগাড় করা। এবার তথ্য জোগাড় করার পরে আমরা সেই তথ্যগুলোকে কি করব? গুছাবো। তোমরা নিশ্চয়ই ক্লাস 7-এ বা ক্লাস 8-এ দেখে আসছো যে একটা লিস্টের ভিতর আমাদেরকে তথ্যগুলো গুছাতে হয়, ট্যালি চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়, গণসংখ্যা হিসাব করতে হয়, তারপর গড় হিসাব করতে হয়। তোমরা এগুলো অবশ্যই করে আসছো। তো এই যে তথ্য জোগাড় করলাম, তথ্যগুলো গোছালাম। এবার তথ্যগুলো গুছিয়ে আমি এবার সেখান থেকে কিন্তু বলতে পারি যে মনে করো 80-র উপরে যারা আছে তাদেরকে আমরা বলবো কি A+, 70 থেকে 80-র মধ্যে যারা আছে তাদেরকে কি বলবো? A। এভাবে আমরা বলতে পারি যে A+ পাইছে এতজন, A পাইছে এতজন। তার মানে আমরা কি করলাম? আমরা তথ্য জোগাড় করলাম, তথ্যগুলোকে গুছালাম, গুছানোর পর এবার সেই তথ্যগুলো বিশ্লেষণ করলাম। বিশ্লেষণ করে দেখলাম যে সেখানে A+ কত, A কত আর A- কত। তো এখন এই তথ্য বিভিন্ন রকমেরই হতে পারে, আমরা তো শুধু একটা এক্সাম্পল দিলাম। অনেক রকম তথ্য দিয়ে অনেক কিছুই বের করা যেতে পারে, অনেক দরকারি জিনিস। তো পরিসংখ্যানের এটা হচ্ছে একটা বেসিক ধারণা। এখন আমাদের মনে প্রশ্ন আসে, এই যে আমরা ম্যাথের এত কিছু করি, ধরো যে আমরা ম্যাথের কত কিছু তো সলভ করি, তাই না? কিন্তু আমরা দেখি কি যে আমাদের জীবনে এগুলো তো কোনো কাজে আসতেছে না। আমাদের ধারণা থাকে যে এগুলো করে কি হবে, শুধু শুধু আমরা করতেছি, এগুলো তো আমাদের কোনো কাজেই লাগে না। তো পরিসংখ্যান জিনিসটা তাহলে কোথায় কোথায় কাজে লাগে আমি যদি সেটাকে তোমাদেরকে বলি, তাহলে হয়তো বা তোমরা বুঝতে পারবা যে পরিসংখ্যানের গুরুত্ব কেমন। মনে করো কোনো একটা কোম্পানি, আচ্ছা, একটা কোম্পানি যখন কোনো প্রোডাক্ট সেল করে তখন তাদের টার্গেট কী থাকে? তাদের টার্গেট থাকে হচ্ছে তারা সেই প্রোডাক্ট সেল করে সেটা থেকে লাভ করবে, প্রফিট করবে। তো সেই প্রফিটের পরিমাণ তারা কি চায়? তারা চায় প্রফিটের পরিমাণ যেন আস্তে আস্তে বাড়ানো যায়। এখন মনে করো যে একটা কোম্পানি, একটা মোবাইল ফোন কোম্পানি 3টা মডেলের ফোন লঞ্চ করছে। একটা হচ্ছে A মডেল,
একটা বি মডেল, একটা সি মডেল। এখন তারা দেখলো যে জানুয়ারি মাসে, কোনো একটা মাসে জানুয়ারি মাসে এই এ মডেলের ফোন বিক্রি হয়েছে 1,00,000, বি মডেলের ফোন বিক্রি হয়েছে 20,000, আর এই যে সি মডেলটার ফোন বিক্রি হয়েছে ধরো 35,000। এখন জানুয়ারি মাসে তারা যে দেখলো যে তাদের এ মোবাইলে সেল হয়েছে 1,00,000, বি 20,000, সি 35,000। এখন তারা এই যে এই 1,00,000 সংখ্যাটা, এই সংখ্যাটা কীভাবে পেলো? তারা নিশ্চয়ই এই সংখ্যাটা কালেক্ট করছে কীভাবে? তাদের ফোন কতগুলো বিক্রি হচ্ছে সেটা একটা হিসাব রাখছে, সেটা একটা ডেটা রাখছে, কোনো একটা লিস্টে অবশ্যই তারা সেই ডেটাটা রাখছে। ডেটাটা রেখে তারা হিসাব করে দেখলো যে এই এ প্রোডাক্টটা বিক্রি হয়েছে 1,00,000, এবং তারা হয়তো বা এইগুলো হিসাব রাখতে পারে যে কারা কিনছে তাদের প্রোডাক্ট, কেমন বয়সের মানুষ কিনছে। তো যখন তারা জানুয়ারি মাসে এসে দেখবে যে এরকম একটা অবস্থা, তাহলে তাদের লাভের যে অংশটা, লাভের বেশিরভাগ অংশ কোনটা থেকে আসতেছে? এটা হচ্ছে এই এ মোবাইল যেটা, সেটা থেকে আসতেছে। কারণ কি? সেটা বিক্রি হয়েছে 1,00,000, বি কিন্তু সেই তুলনায় কম বিক্রি হয়েছে, সিও সেই তুলনায় কম বিক্রি হয়েছে। তাহলে জানুয়ারি মাসে যখন তারা এই উপাত্তগুলো সাজায় লিস্ট করলো, দেখলো 1,00,000 বিক্রি হয়েছে। উপাত্তগুলা দেখার পরে কোম্পানিটা কি চাবে? কোম্পানিটা চাবে যেন তাদের এই এ প্রোডাক্ট যেটা, এটা যেন আরও উৎপাদন তারা বাড়াতে পারে। মনে করো আগে যদি উৎপাদন হতো মাসে 1,00,000, তাহলে এখন তারা উৎপাদন করা শুরু করবে হয়তো বা মাসে 1,50,000। কারণ কি? বি আর সি এগুলো কিন্তু তেমন একটা বিক্রি হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে এ প্রোডাক্ট যেটা, এটা চাহিদা অনেক বেশি, এটা অনেক বেশি বিক্রি হচ্ছে। তার মানে তারা যদি এই প্রোডাক্টটার উৎপাদন আরও বাড়ায়, তাহলে তারা তাদের প্রফিটের পরিমাণ আরও বাড়াতে পারবে। তো এটা গেল হচ্ছে একটা এক্সাম্পল। এখন এখানে কি কোম্পানির প্রফিট বাড়ানোর জন্য তারা পরিসংখ্যান ব্যবহার করে বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করে তারা ডিসিশন নিল যে এই প্রোডাক্টের উৎপাদন ক্ষমতা এই প্রোডাক্টের উৎপাদন বাড়াতে হবে। আবার ধরো যে কোনো একটা গবেষণা করা হবে, কিছু মানুষের উপর গবেষণা করা হচ্ছে, গবেষণা করে বলা হবে যে যারা হাঁটে আর যারা হাঁটে না, মানে যারা মনে করো দৈনিক 30 মিনিট হাঁটে, যারা দৈনিক 20 মিনিট হাঁটে, যারা দৈনিক 10 মিনিট হাঁটে, এরকম করে একটা অ্যানালাইসিস করা হলো। মনে করো দৈনিক কিছু মানুষ আছে যারা হাঁটে দৈনিক 30 মিনিট, আবার কিছু মানুষ আছে যারা হাঁটে দৈনিক 20 মিনিট, আর ধরো কিছু মানুষ আছে যারা হাঁটে না। এখন এই ডাটাগুলো তারা কালেক্ট করলো, কিছু মানুষকে তারা সিলেক্ট করে তাদের উপরে কিছুদিন ধরে এক্সপেরিমেন্ট চালালে বিভিন্ন ডাটা কালেক্ট করলো, যেমন তাদের হার্টবিট কত, তাদের শারীরিক অবস্থা কেমন, এইসব বিভিন্ন উপাত্ত কালেক্ট করে তারা একটা লিস্টে সাজানোর পরে ধরো যে তারা বললো যারা দিনে অন্তত 30 মিনিট হাঁটে তাদের হৃদরোগের সম্ভাবনা থাকে তাদের হৃদরোগের সম্ভাবনা থাকে 10%, আর যারা 20 মিনিট হাঁটে তাদের হৃদরোগের সম্ভাবনা থাকে 20%, আর যারা একদমই হাঁটে না তাদের সম্ভাবনা থাকে 35%। এই যে একটা গবেষণা করে উপাত্তগুলো যে পাইলো, এই যে 30 মিনিট যারা হাঁটে তাদের একটা লিস্ট করে উপাত্তগুলো বিশ্লেষণ করলো, এরপর 20 মিনিট যারা হাঁটে তাদের একটা লিস্ট, এরপর 10 মিনিট যারা হাঁটে তাদের একটা লিস্ট করে তাদের শারীরিক অবস্থার বিভিন্ন গ্রাফ বিশ্লেষণ করে তারা দেখতে পারলো যে 10% ক্ষেত্রে তাদের হৃদরোগের সম্ভাবনা থাকে, আর যারা 20 মিনিট হাঁটে তাদের 20% ক্ষেত্রে দেখা যায় যে হৃদরোগের সম্ভাবনা থাকে। তো এই যে গবেষণা, তারপর এটাই কি তাদের গবেষণা, সেই ফলাফল যে ওরা প্রকাশ করলো ফলাফল। তার মানে কি? এই যে একটা গবেষণা হলো, এই গবেষণায় আমরা কিন্তু পরিসংখ্যান ব্যবহার করেই ফলাফলটা পাইলাম। তার মানে কি? পরিসংখ্যানটা আমাদের এই গবেষণায় কাজে আসলো, আবার এখানে একটা কোম্পানি ফোন বিক্রি করছে, সেখানেও পরিসংখ্যানটাই কাজে আসলো। তাহলে আমরা আরও অনেক এক্সাম্পল হতে পারে এরকম পরিসংখ্যান, এরকম অশেষ, এটার কোনো মানে। আবার ধরো যে তোমরা যে এসএসসি পরীক্ষা দিবা, এখন এসএসসি পরীক্ষা দেওয়ার পরে তো হচ্ছে তোমরা যারা এ প্লাস পাবা তাদের একটা লিস্ট থাকবে, লিস্ট করে সেখানে টোটাল কতজন এ প্লাস পেয়েছে সেটাও প্রকাশ করা হয়, কিন্তু সেটাও কিন্তু মূলত পরিসংখ্যান ব্যবহার করে। তাহলে দেখতে পাচ্ছ যে পরিসংখ্যানের বাস্তব ভিত্তিক অনেক প্রয়োগ আছে। আচ্ছা, তাহলে তোমরা বুঝে গেলা যে পরিসংখ্যান কেন ব্যবহার করা হয়। ঠিক আছে, তো পরিসংখ্যান কেন ব্যবহার করা হয় সেটা বুঝে গেলে আমাদের এর মাধ্যমে পরিসংখ্যানের ধারণা শেষ হলো।
তোমরা পরিসংখ্যান সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এখন আসলে হচ্ছে তথ্য পরিসংখ্যান যে আমরা একটা কোনো বিষয়ের উপরে যে আমরা মানে পরিসংখ্যানটা যে আমরা করি সেটার মূল ভিত্তি হচ্ছে তথ্য। তাহলে চলো আমরা এখন পরিসর বুঝি। তাহলে আমরা এখন বুঝবো পরিসরকে ইংরেজিতে বলা হয় হচ্ছে রেঞ্জ বা এটা হচ্ছে সীমা। তো পরিসর বুঝতে গেলে আমরা ধরো যে আমরা একটা উপাত্ত নিব, আমরা 10 জন শিক্ষার্থীর মার্ক নিব গণিতের প্রাপ্ত নম্বর। 10 জনের ডেটা থেকে আমি মনে করি এটা সাজালে আমি পাবো হচ্ছে 7। প্রথমে কত 7 করলাম, আমরা সাজালাম ডাটাগুলোকে আমরা সাজিয়ে এই ভ্যালুগুলো পাইছি। তো এই ডাটাটাকে আমরা সাজানোর পরে এখন আমরা তাহলে এবার পরিসরটা বের করি। তো এখান থেকে তাহলে আমাদের পরিসর বের করতে গেলে প্রথমে পরিসরের সূত্রটা শিখতে হবে। পরিসরের সূত্র পরিসর সমান হচ্ছে এখানে সর্বোচ্চ মান বিয়োগ এখানে সর্বনিম্ন মান যোগ 1, তার সাথে 1 যোগ করলে আমরা যেটা পাই সেটাকে বলে হচ্ছে পরিসর। সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে 1 যোগ করতে হবে, তাহলেই আমরা পাবো পরিসর। এখানে দেখো আমাদের এই যে এই ডেটাটাই সর্বোচ্চ মান কত, এটা সবচেয়ে বড় না, তাহলে সর্বোচ্চ মান কত এখানে 97, এটা আমাদের সর্বোচ্চ মান। আর আমাদের সর্বনিম্ন মান হচ্ছে 7। আমাকে একটু তাড়াতাড়ি বলতে হবে, তাড়াতাড়ি করতে হবে, কারণ এই জিনিসগুলো তোমাদের আগেও পরিচিত, আর পরিচিত না হলেও এটার খুব সময় নষ্ট করা যাবে না, আমাদেরকে অন্য জায়গায় শিফট হতে হবে। তো তাহলে আমি এখান থেকে পরিসরটা খুব দ্রুত বের করে ফেলি। এখানে পরিসর হবে হচ্ছে 97 - 7 = 97 - 7 + 1 = 91। এখানে +1 কেন করা হলো? এখানে +1 করা হয়েছে কারণ হচ্ছে তুমি যখন 97 থেকে মনে করো আমি তোমাকে সংখ্যা দিলাম হচ্ছে 10, 11, 12 এখান থেকে মনে করো 20 পর্যন্ত আছে। তাহলে এখানে টোটাল সংখ্যা কয়টা আছে বলো তো? টোটাল সংখ্যা কি 10টা আছে? 10 থেকে যেহেতু 20 পর্যন্ত, মনে করো আমরা 20 থেকে 10কে বিয়োগ করলাম, করে কত পেলাম অ্যান্সার? 10। এখানে 20 থেকে 10কে বিয়োগ করলাম, মানে সর্বোচ্চ থেকে সর্বনিম্নকে বিয়োগ করলাম, বিয়োগ করে আমরা অ্যান্সার পেলাম 10। কিন্তু এখানে সংখ্যা কিন্তু আছে 11টা, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 সংখ্যা কিন্তু আছে 11টা, কিন্তু আমরা বিয়োগ করলে কিন্তু পাচ্ছি 10। তাহলে এখানে টোটাল সংখ্যা কয়টা আছে সেটা বুঝতে আমাদের কিন্তু 10-এর সাথে 1 যোগ করতে হবে, দিয়ে তখন এটা হবে হচ্ছে 11। তো এটাই মূলত এই হুবহু এই এক্স্যাক্ট এই কারণে না, কিন্তু এই টাইপেরই একটা কারণ, যার কারণে আমরা পরিসরের সাথে এই পরিসরের সর্বোচ্চ সর্বনিম্ন মানের বিয়োগফলের সাথে 1 যোগ করি রেঞ্জটা বের করার জন্য। তাহলে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন মানের, আচ্ছা ঠিক আছে, আমরা পরিসর শিখে ফেললাম। এবার আমরা খুব দ্রুত শ্রেণীসীমা শিখে ফেলি। তার জন্য মনে করো আমরা এই ডাটাটাকে একটা লিস্টে সাজাবো। তোমরা নিশ্চয়ই এটা করে আসছো, আমি তাও আজকে একবার করে এখান থেকে কিছু জিনিস আমার বোঝানো আছে, তার জন্য আমরা এটা এখন সাজাবো। তো আমরা এখানে প্রথমে নিব হচ্ছে প্রাপ্ত নম্বর। আমি একটু দ্রুত আগাচ্ছি, যার জন্য আমাকে একটু ফাস্ট লিখতে হচ্ছে। প্রাপ্ত নম্বর আর নিব হচ্ছে গণসংখ্যা। আমি একটু হাতের লেখাও খারাপ করতেছি ফাস্ট আগানোর জন্য, আমাদের যেহেতু ফাস্ট আগাতে হবে। তো আমরা এখানে নিব মনে করো 1 থেকে 20, 21 থেকে 40 এই টাইপের জিনিসগুলো নিব। তাহলে আমরা 1 থেকে শুরু করব, 20 পর্যন্ত যাব, 21 থেকে শুরু করব, 40 পর্যন্ত যাব, 41 থেকে শুরু করব, 60, 61 থেকে 80, 81 থেকে 100।
এখন এর মধ্যে 1 থেকে 20 পর্যন্ত আমাদের স্টুডেন্ট আছে কয়জন? 1 থেকে 20 পর্যন্ত স্টুডেন্ট আছে 1 জন। 21 থেকে 40 পর্যন্ত স্টুডেন্ট আছে 2 জন। 21 থেকে 40 2 জন। 1 থেকে 20 1 জন। 41 থেকে 60, 41 থেকে 60 কতজন? 1 জন 2 জন 2 জন। 41 থেকে 60 2 জন। 61 থেকে 80, 61 থেকে 80 আছে 1 2 3 3 জন। আর লাস্টে 81 থেকে 100-র ভিতর আছে 2 জন। এই আমরা লিস্টটা করে ফেললাম। তাহলে আমরা এখানে হচ্ছে শ্রেণী সীমা কি, শ্রেণী সীমা কি আসলে আমরা বুঝি। এই যে আমরা লিস্টটা করলাম না, তো এই লিস্টের প্রত্যেকটা লাইন, এই প্রত্যেকটা লাইনকে বলা হয় হচ্ছে শ্রেণী। এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী। তো যখন আমি একটা শ্রেণী সিলেক্ট করব, আমি এই শ্রেণীটা মনে করো সিলেক্ট করলাম অ্যানালাইসিস করার জন্য। এই শ্রেণীর যখন আমি সংখ্যাটা 20 সংখ্যাটা, এটাকে বলা হচ্ছে শ্রেণীর সর্বোচ্চ সীমা। এই যে 20 সংখ্যাটা, এটা হচ্ছে এই শ্রেণীর সর্বোচ্চ সীমা, সর্বোচ্চ সীমা। আর যে 1 সংখ্যাটা, এটাকে বলা হচ্ছে সর্বনিম্ন সীমা। এরপর আমি যদি নিচের শ্রেণীতে যাই, এখানেও সেম, এখানে সর্বোচ্চ সীমা 40, সর্বনিম্ন সীমা 21। এরপরের শ্রেণীতে গেলে এখানে সর্বোচ্চ সীমা 60, সর্বনিম্ন সীমা 41। এবং শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধানটা কি? এটা থেকে এটার বিয়োগফল যেটা, সেটাকে আমাদের বলা হয় হচ্ছে শ্রেণী ব্যবধান। তাহলে আমাদের এখানে শ্রেণী ব্যবধান, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু শ্রেণী ব্যবধান সমান হবে, আমরা সমান নিয়ে কাজ করছি। তাহলে এখানে আমাদের এখানে শ্রেণী ব্যবধান কত? 20 বিয়োগ 1 শ্রেণী ব্যবধান। এখানে আমাদের শ্রেণী ব্যবধান সমান সমান হবে হচ্ছে 20 বিয়োগ 1 মানে হচ্ছে 19, মানে আমরা 19 ব্যবধান নিয়ে কাজ করছি। আমরা যদি এখানে 0 থেকে শুরু করে 19 পর্যন্ত যেতাম, তাহলে আমরা 20 ব্যবধান নিয়ে কাজ করতে পারতাম। যাই হোক, আমরা শ্রেণী ব্যবধান এখানে নিয়েছি 19। তো শ্রেণী ব্যবধান আমরা নিয়েছি 19, ঠিক আছে। তাহলে আমি শ্রেণী সীমা বুঝলাম, শ্রেণী ব্যবধান বুঝলাম। কিন্তু আমি তো আমার ইচ্ছা মতো এইভাবে একটা লিস্ট বানায় ফেললাম হুট করে। কিন্তু তোমরা কি এভাবে লিস্ট বানাবা সবসময়? সবসময় কি এরকম 10টা ডেটায় দেওয়া থাকবে? বা এখানে যে একটা রেঞ্জ ছিল 1 থেকে 100-র ভিতরে, কিন্তু সবসময় কি রেঞ্জটা 1 থেকে 100-র ভিতরে থাকবে পরীক্ষার প্রাপ্ত নম্বর? এখানে তো 1 লাখ 2 লাখ 2.5 লাখ, মানে অনেক দূর পর্যন্ত যেতে পারে জিনিসটা। সবসময় কিন্তু 1 থেকে 100 থাকবে না। তখন আমরা কি করব? তখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের কয়টা ঘর রাখতে হবে, কয়টা শ্রেণী লাগবে আমাদের? সেটা বোঝার জন্য আমাদের কি করতে হবে? মনে করো আমার কাছে এই ডাটাটাই আছে, এই ডাটাটার এই ঘরটা আমি এখনো বানাই নাই। এই ঘরটা মনে করো আমি এখনো বানাই নাই, আমার হচ্ছে সব ফাঁকা, সব ফাঁকা। এই ঘরটা এখন আমি বানাই নাই। এখন এখানে কয়টা ঘর লাগবে সেটাও আমি জানি না। এখানে টোটাল কয়টা ঘর কাটা লাগবে সেটাও আমি জানি না। এখন মনে করো আমি এই ডাটাটা থেকে ডিসাইড করলাম কি, যে এখানে নাম্বারের রেঞ্জ কত, 7 থেকে শুরু হয়েছে 97 পর্যন্ত গেছে, 10 জনের ডেটা দেওয়া আছে। তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখান থেকে কি করব, আমি এখানে শ্রেণী ব্যবধান নিব হচ্ছে মনে করো 30 নিলাম। এবার 30 না আমি 25 নিই। মনে করো আমি 25 নিব, তাহলে আমি শ্রেণী ব্যবধান নিতে চাচ্ছি হচ্ছে 25। আমি ধরে নিলাম যে আমি একটা শ্রেণীতে 25 করে হচ্ছে ব্যবধান রাখবো আর কি। তো আমি ধরে নিলাম যে আমি 25 রাখবো শ্রেণী ব্যবধান। যদি আমি 25 রাখতে চাই, আর যদি আমি 0 থেকে শুরু করি, মনে করো আগে 1 থেকে শুরু করছিলাম, আমি ওটা 1 থেকে শুরু করা উচিত না, 0 থেকে শুরু করতে হবে, কারণ প্রাপ্ত নম্বর তো 0 হতে পারে। তো আমি যদি 0 থেকে শুরু করি, আমি যদি শ্রেণী ব্যবধান নিই 25, তাহলে কি হবে? 0 থেকে সেটা 25 পর্যন্ত যাবে, এইভাবে আর কি চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে জিনিসটা। এখন আমি শ্রেণী ব্যবধান তো 25 নিয়ে নিলাম। এখন আমি কিভাবে বুঝবো যে আমার এখানে কয়টা ঘর লাগবে? সেই ঘর সংখ্যাটা নির্ণয় করার জন্য মূলত আমাদের এই পরিসর জিনিসটা দরকার হয়, শ্রেণী ব্যবধান জিনিসটা দরকার। শ্রেণী ব্যবধান জিনিসটা ঠিক এই জন্য দরকার হয় না, শ্রেণী ব্যবধান আমাদের ডেটাটা যেন সুন্দরভাবে সাজানো যায় সেজন্য দরকার হয়। আমি আমার ইচ্ছা মতো আমি 5ও নিতে পারি শ্রেণী ব্যবধান, 10ও নিতে পারি, আমার ইচ্ছা মতো নিতে পারি। 5 নিলে ঘর বেশি হবে, 10 নিলে একটু কমবে, 20 নিলে আর একটু কমবে, 25 নিলে আরও হয়তো বা একটু কমবে। তো আমার এখানে টোটাল ঘর কয়টা লাগবে সেটা বের করার জন্য আমার দরকার হয় হচ্ছে পরিসর আর শ্রেণী ব্যবধান। এখন এখানে পরিসরের সূত্রটা আমরা শিখছিলাম, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এবং শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্রটা তাহলে আমরা এখন শিখি এখান থেকে। পরিসরটা থাক, শ্রেণী ব্যবধানটা থাক, তাহলে আমরা শ্রেণী সংখ্যা সমান সমান
সরি এখানে না, আমি পাশেই লিখি সমান সমান, সমান সমান হচ্ছে পরিসর, পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। আমি একটু দ্রুত করাচ্ছি কারণ এগুলো তোমাদের করা জিনিস, অনেকে হয়তো করনি, তাদের জন্য আমি করাচ্ছি এটা। শ্রেণী ব্যবধান, তাহলে এখানে আমাদের পরিসর ভাগ শ্রেণী ব্যবধান, তাহলে এখানে আমাদের শ্রেণী সংখ্যা কত হবে, পরিসর কত 91 আর শ্রেণী ব্যবধান কত 25। তো 91কে 25 দিয়ে ক্যালকুলেটরে ভাগ করলে কত আসে, ক্যালকুলেটর, তো 91কে 25 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসে 3.64, 3.64। তো আমাদের ঘর কয়টা লাগবে, আমি কি বলছি শ্রেণী সংখ্যা, এটা প্রত্যেকটা এক একটা শ্রেণী, শ্রেণী আমাদের কয়টা লাগবে সেটা বের করব আমরা এই হিসাব দিয়ে। তো শ্রেণী কয়টা লাগবে বের করতে গেলে আমাদের অ্যান্সার আসছে 3.64, তার মানে আমাদের শ্রেণী কিন্তু লাগবে 7টা, সরি 7টা না 4টা। 3.64 একটা অপূর্ণ সংখ্যা, ঘর তো অপূর্ণ সংখ্যা হতে পারে না, হয় একটা হবে, দুইটা হবে, তিনটা হবে, হয় 4টা হবে না হয় 3টা হবে, কিন্তু 3.64 তো হতে পারে না। এই জন্য আমরা লিখবো 4, অ্যাপ্রক্সিমেটলি 4, অ্যাপ্রক্সিমেটলি 4, এটা হচ্ছে। তাহলে আমার 4টা ঘর লাগবে না। এবার মনে করো আমরা যে 4টা ঘর আমরা এখানে কেটে ফেললাম, 4টা ঘর কাটলাম, 4টা ঘর কেটে এবার আমরা ডেটাগুলা বসানো শুরু করে দেব, ঠিক আছে। তাহলে যখন আমরা 4টা ঘর কাটলাম, এখানে কিন্তু আমাদের হচ্ছে শুরু করতে হবে কই থেকে জানো, শুরু করতে হবে সর্বনিম্ন সংখ্যা থেকে। সর্বনিম্ন সংখ্যা আছে 7, 7 থেকে এবার হচ্ছে শ্রেণী ব্যবধান যেহেতু 25, সেহেতু কত হবে, আবার ক্যালকুলেটর লাগবে, নাহলে দ্রুত হবে না। তাহলে আমাদের নিতে হবে হচ্ছে 7 থেকে 32 পর্যন্ত, তারপর নিতে হবে 33 থেকে, এবার নিতে হবে 33 থেকে 58 পর্যন্ত। এইভাবে আমাদের 4টা ঘর নিতে হবে। 4টা ঘর নিয়ে আমাদের গণসংখ্যাগুলো সেই ঘরগুলোয় বসাতে হবে। তো মূলত এই কাজের জন্যই আমাদেরকে ব্যবহার করতে হয় পরিসর আর শ্রেণী ব্যবধান, এই দুইটা জিনিস। তো আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো যে শ্রেণীসীমা, পরিসর, শ্রেণী ব্যবধান এই জিনিসগুলো কি, শ্রেণীসীমা, শ্রেণী ব্যবধান আর পরিসর। এখন আসি শ্রেণী মধ্যবিন্দু, এটাও তোমাদের জানার কথা। শ্রেণী মধ্যবিন্দু, মনে করো একটা শ্রেণী আছে, তো এটা আমি মুছে দিয়ে, এগুলো আর আমাদের কোনো দরকার হচ্ছে না। পরিসর আমরা শিখে গেছি, সবই শিখে গেছি, এখান থেকে কীভাবে বানাতে হবে আমি আর করলাম না, যেহেতু টাইম নাই। তোমরা এখানে এগুলো অনেক করে আসছো, এর আগে অনেক করে আসছো, আর যদি না করে এসে থাকো তাহলে আমি ক্লাস নিব এরপরও, তো এগুলো নিয়ে কাজ করতে হবে কখনো না কখনো, তখন অবশ্যই শিখে যেতে পারবা। আমাদেরকে সামনে আগাতে হবে, কারণ এগুলা অনেক পুরনো টপিক, তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্যই একটুখানি করে টাচ দিয়ে গেলাম। গণসংখ্যা, গণসংখ্যা মানে হচ্ছে একটা জিনিস কতবার আছে, সেটা মানুষ হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে। মনে করো হচ্ছে মানুষ, মানুষ দিয়ে চিন্তা করি, মানুষ দিয়ে চিন্তা করে সহজ। মনে করো হচ্ছে কিছু মানুষের ওজন দেওয়া আছে, ওজন, কিছু মানুষের ওজন দেওয়া আছে। মনে করো 5 জন মানুষের ওজন দেওয়া আছে, 5 জন মানুষের ওজন দেওয়া আছে 67 কেজি, 88 কেজি, 55 কেজি, 65 কেজি আর হচ্ছে 47 কেজি। 5 জন মানুষের ওজন দেওয়া আছে। তো মনে করো যে আমি একটা রেঞ্জ দিছি 55 থেকে 60, 55 থেকে 60-এর ভিতর কতজন আছে, এখানে কতজন আছে, 1 জন। তাহলে এটাই হচ্ছে সেই গণসংখ্যা। 55 থেকে 60-এর ভিতর আমাদের গণসংখ্যাটা কত, সেটা হচ্ছে 1। তো এইটা আর আলাদা করে বোঝার কিছু নাই, গণসংখ্যা আমি মুছে দিচ্ছি। আমাদেরকে এবার চলে যেতে হবে হচ্ছে চলকে। চলক, চলক জিনিসটা কি, চলক জিনিসটা হচ্ছে, আমি মুছে দিলাম, আমাকে আবার লিখতে হবে এখন। মনে করো 5 জনের ডেটা দেওয়া আছে, 5 জনের, আচ্ছা মনে করো প্রাপ্ত নম্বরই দেওয়া আছে, আবার সেই নম্বরে ফিরে গেলাম। মনে করো ডেটাগুলো সাজানোই আছে 33, 39, 56, 78, 85, 5 জনের ডেটা দেওয়া আছে। তো 5 জনের ডেটা দেওয়া আছে, 5 জন, এই যে যে ডেটাগুলা এখানে কি প্রাপ্ত নম্বর না, এটা কি প্রাপ্ত নম্বর সবগুলা। তো এই জিনিসটাকে বলা হচ্ছে চলক। চলক কথাটার সাথে কি, চল, কোনো কিছু একটা চলতেছে, এরকম একটা ব্যাপার স্যাপার আছে না চলক।
এখানেও তাই, চলক মানে কি, এটার মান কি চলতেছে 33, 39, 56, কি মানগুলো সামনের দিকে আগাচ্ছে না। এখানে 5 জন বলছে, 5 জন তো ফিক্সড, কিন্তু যে প্রাপ্ত নম্বর সেটা কি ফিক্সড? সেটা কিন্তু ফিক্সড না, সেটা ভ্যারি করতেছে। চলককে ইংরেজিতে বলে ভ্যারিয়েবল। এখানে সংখ্যাগুলো ভ্যারি করতেছে বা সংখ্যাগুলো চেঞ্জ হচ্ছে বা সংখ্যাগুলো চলতেছে, সামনের দিকে আগাচ্ছে, এজন্য এটাকে বলা হচ্ছে চলক। তাহলে এখানে আমাদের যে প্রাপ্ত নম্বর সেটাই হবে হচ্ছে চলক। আবার আমি একটাকে ওজনের এক্সাম্পল দিলাম, ওজনটাও কিন্তু এখানে ছিল চলক। তাহলে চলক আবার হয় দুই রকমের, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর একটা অবিচ্ছিন্ন চলক। তাহলে আমরা চলক কি আশা করি বুঝছি। তো চলক যদি আমরা বুঝে থাকি, চলকের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর একটা কি অবিচ্ছিন্ন। একটা বিচ্ছিন্ন চলক আর একটা অবিচ্ছিন্ন চলক। এখন বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন বলতে কি বোঝাচ্ছে? ধরো অবিচ্ছিন্ন চলক, ধরো যে কারোর পরীক্ষায় প্রাপ্ত নম্বর, আমি কি বললাম এটা একটা চলক না? পরীক্ষায় প্রাপ্ত নম্বর, ধরো ওজন আমি কি বললাম যে ওজনের একটা লিস্ট করলাম, ওজন কার ওজন কত সেটা একটা লিস্ট, তো সেখানে ওজন জিনিসটা কিন্তু একটা চলক। এখন ওজনকে আমরা বলতে পারি অবিচ্ছিন্ন চলক কেন? কারণ কারো ওজন 58.5 হতে পারে, 58.3 হতে পারে, 26.5 হতে পারে, এটা যদি বাচ্চার ওজন। তো ওজন সংখ্যাটা কিন্তু ভগ্নাংশে আসতে পারে, মনে করো 102/5, এটাও কারোর ওজন হতে পারে। তো ওজন জিনিসটা ভগ্নাংশে আসতে পারে, এজন্য এটাকে বলা হচ্ছে অবিচ্ছিন্ন কেন? কারণ মনে করো আমরা একটা ওজনের রেঞ্জ নিলাম, মনে করো হচ্ছে 50 থেকে 60, এই একটা সীমা নিলাম ওজনের, কারোর কিছু ব্যক্তির ওজনের সীমা নিলাম হচ্ছে 50 থেকে 60। এখন এই 50 থেকে 60-এর ভিতর আমার যে ডেটাগুলো থাকবে, 50 থেকে 60-এর ভিতর সেই ডেটাগুলো 51 হতে পারে, 52 হতে পারে, আবার 52.5ও হতে পারে, মানে কি দশমিকেও আসতে পারে। যে ডেটাগুলো থাকবে সেগুলো দশমিকেও আসতে পারে। এখন বিচ্ছিন্ন চলকে আসে, বিচ্ছিন্ন চলক মনে করো যে বলের সংখ্যা দেওয়া আছে, মনে করো 5টা ব্যক্তির নাম আছে, কার কাছে কয়টা করে বল আছে সেই সংখ্যাগুলো দেওয়া আছে। একজনের কাছে আছে 5টা, একজনের কাছে আছে 7টা, একজনের কাছে আছে 8টা, এরকম করে সংখ্যা দেওয়া আছে। তো টোটাল বলের হচ্ছে আমরা একটা রেঞ্জ বের করে মনে করো যে 50 থেকে 60টা বল। আচ্ছা, বলের সংখ্যা 50 না, আমরা মনে করো বলকে নাম্বারিংই করলাম, মনে করো 1 2 3 4 5 6 এরকম করে প্রত্যেকটা বলের উপর নাম্বার আছে। তো যদি প্রত্যেকটা বলের নাম্বার থাকে, তাহলে 50 থেকে 60 নাম্বার বল যেটা, সেটা কার কার কাছে আছে এটা আমাদের বের করতে যাচ্ছে। তো মনে করো একটা বলের নাম্বার কি 50.5 হতে পারবে, বা বলের সংখ্যা কি 50.5 হতে পারবে? যেহেতু 50তম বলটাই হচ্ছে 50, সেটা কিন্তু 50.5 হতে পারবে না, হয় 50 হবে না হয় 51 হবে, 50.5 কিন্তু হওয়া সম্ভব না। মানে কি দেখা যাচ্ছে 50-এর পর এটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে 51-তে আসলো, কিন্তু এখানে কি হলো 50-এর পর বিচ্ছিন্ন না হয়ে 50.01, 50.02 এইভাবে যেতে 51-এ আসতে পারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এটা 50-এর পরে লাভ দিয়ে 51-এ চলে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে বিচ্ছিন্ন চলক, আর এটাকে বলা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তো আমরা কাজ করার সময় সাধারণত এই অবিচ্ছিন্ন চলক নিয়েই কাজ করবো, আমাদের বিচ্ছিন্ন চলক নিয়ে কাজ করা লাগবে না। তাহলে তোমরা আশা করি চলক জিনিসটা কি সেটা বুঝে গেলাম। ঠিক আছে, চলক জিনিসটা যদি বুঝে যাও, তাহলে আসো এবার আমরা আমাদের আলোচনায় আসি, যেগুলো আমাদের এবার কাজে লাগবে, বা আমরা কিছু কাজের জিনিসে এবার ঢুকবো। তাহলে গণসংখ্যা শিখছিলাম, ক্রমজোড়িত গণসংখ্যা শিখতে হবে। তাহলে মনে করো আমি একটা ডেটা নিচ্ছি, ডেটায় 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, এরকম হচ্ছে 4টা ঘর আছে, এবং সেই 4টা ঘরে গণসংখ্যা মনে করো 1 থেকে 5-এর জন্য আছে 3, 6 থেকে 10-এর জন্য 2,
6 থেকে 10-এর জন্য 2, 11 থেকে 15-এর জন্য 5, আর 16 থেকে 20-এর জন্য 2। এই তো আমরা নিলাম। এখন ক্রমযোজিত গণসংখ্যা বলে একটা জিনিস আছে এখানে, এটা আমাদের কি গণসংখ্যা, ঠিক আছে। গণসংখ্যা যদি হয় এখানে আমরা লিখব আমাদের ক্রমযোজিত গণসংখ্যা, মানে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত আমি আগাইলাম, আগায় দেখলাম যে 3 আছে। এবার আমি 6 থেকে 10 পর্যন্ত আগাইলাম, আগে দেখলাম 2 আছে। 11 থেকে 15 পর্যন্ত আগালাম, আগালে দেখলাম যে 5 আছে। কিন্তু মনে করো আমি 1 থেকে 5 পর্যন্ত আগে দেখলাম 3 আছে। এখন আমি যদি দেখতে চাই 1 থেকে 10 পর্যন্ত কত আছে, কতজন আছে, তখন কি হবে? 6 থেকে 10-এর ভিতর যা আছে আর 1 থেকে 5-এর ভিতর যা আছে, দুইটা মিলেই তো 1 থেকে 10-এর ভিতর যা আছে সেটা হবে। তো ক্রমযোজিত গণসংখ্যাটা হচ্ছে এরকম, আমরা যেখান থেকে শুরু করব এখান থেকে শেষ করব হচ্ছে এখান থেকে শুরু হবে, ঠিক আছে। এখান থেকে শুরু করব, শুরু করে এই যে প্রথম ঘরের জন্য এখান থেকে শুরু করলাম, শেষটা কোথায়? প্রথম ঘরের শেষ কোথায়? এখানে। তাহলে এখান থেকে এই মাথা পর্যন্ত 1 থেকে 5 পর্যন্ত কত আছে? 3। তাহলে ক্রমযোজিত গণসংখ্যাও হবে হচ্ছে 3। এখানে ক্রমযোজিত এটা গণসংখ্যা হবে, আমি লিখতেছি না ভালো করে, আমি তাড়াতাড়ি এগোনো যাব। তো 1 থেকে 5 ক্রমযোজিত গণসংখ্যা 3। এবার আমার দ্বিতীয় ঘরে আসে, দ্বিতীয় ঘরে কত আছে? 10 আছে না, 10 পর্যন্ত। আমার হিসাবটা সেই 1 থেকেই হবে, 1 থেকে 10 পর্যন্ত। তাহলে কত আছে? 3-এর সাথে আরও 2 যোগ হবে না, যোগ হয়ে কত হবে? 5। তাহলে 6 এইখানে 1 থেকে 10-এর ভিতর আছে 5। এটা হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা, মানে 3। প্রথম ঘরে 3, ঠিক আছে, প্রথম ঘরে 3, ঠিক আছে। দ্বিতীয় ঘরে যখন হবে সেই 3-এর সাথে 2 যোগ হয়ে যাবে। এই যে এই 3টা, এই 3-এর সাথে 2 যোগ হবে, যোগ হয়ে এখানে যেয়ে বসবে। এরপর যে 5টা আসলো, যে 5টা আসলো, এবার সেটা আবার এই 5-এর সাথে যোগ হবে, যোগ হয়ে এই ঘরে বসবে। কেন? কারণ এর পরের ঘরে, এই দ্বিতীয় ঘরে আমরা কাজ শেষ করে ফেললাম। এবার আমরা 3 নাম্বার ঘরে যাই। 3 নাম্বার ঘরে গেলে আমরা দেখবো হচ্ছে 11 থেকে 15-এর মধ্যে আছে 5 জন। তাহলে আমাদের কি দরকার? 1 থেকে 15 পর্যন্ত কতজন আছে সেটা আমরা এখানে লিখবো, এটাই তো আমাদের ক্রমযোজিত গণসংখ্যা হবে। তো 1 থেকে 15 পর্যন্ত বের করতে গেলে আমার 3, 2, 5 তিনটা সংখ্যা যোগ করতে হবে। তো 3 আর 2 যোগ করলে যা হয় সেটা তো আমি এখানে অলরেডি পেয়ে গেছি যে 5। তাহলে আমি এই ঘরে কত লিখবো? এই 5-এর সাথে আমি আবার এই 5টা যোগ করব, তাহলে 5 আর 5 মিলে হবে হচ্ছে 10। আর লাস্টে যে কী হবে, পরের লাইনে এই দুইটা যোগ হবে, তাহলে এটা হবে হচ্ছে 12। মানে আমার টোটাল মানুষ আছে 12 জন, টোটাল মানুষ আছে হচ্ছে 12 জন। তাহলে আমরা কি করলাম? ক্রমযোজিত গণসংখ্যার জন্য প্রথম ঘরে যা ছিল তাই। এখানে তো প্রথমে তো আমার হাতে কোনো কিছু ছিল না, মানে একের আগে তো কোনো সংখ্যা ছিল না, একের আগে তো কোনো সীমা ছিল না, সেজন্য প্রথমে ছিল হচ্ছে শূন্য হাতে। তো শূন্যর সাথে 3 যোগ করলে 3ই থাকে, 3। এরপরে যখন আমি সামনে গেলাম, দ্বিতীয় ঘরে আসলাম, তখন সেই আগের 3-এর সাথে এবার যোগ হলো 2, যোগ হয়ে হলো 5। এরপরে পরের ঘরে যখন আসলাম তখন সেই 5-এর সাথে আবার 5 যোগ হয়ে হলো 10। এবার যখন লাস্টের ঘরে আসলাম তখন 10-এর সাথে 2 যোগ করলে হলো হচ্ছে 12। এটাই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, যেটা লাস্টে গিয়ে তোমাকে বলে দিবে, যেটা এই ক্রমযোজিত গণসংখ্যার লাস্টে গিয়ে যে মানটা আসবে সেটা দ্বারা বোঝাবে হচ্ছে তোমার টোটাল মানুষ কতজন আছে। তোমরা খেলায় হয়তোবা একটা গ্রাফ দেখছো, খেলার সময় দেখা যায় যে বাংলাদেশের ওভার কত, এদিকে দেখায় হচ্ছে হ্যাঁ ওভার, এদিকে ওভার দেখায় আর এদিকে দেখা হচ্ছে রান। ওভার কত, রান কত, মনে করো 1 ওভারের সময় রান এখানে এখানে এরকম করে হঠাৎ করে উঠে গেছে, এরকম এরকম থাকে না। রান তো আসলে নিচে নামে না, নিচে নামে গেছে আমি ভুলে। এই মনে করো বাড়তেছে, একটু বেশি করে বাড়তেছে, এবার বাড়ার হার একটু কমে গেল, কমে যায় আবার একটু বাড়লো, এরকম। তো এই যে একটা জিনিসটা এখানে কিন্তু কি হচ্ছে, 1 ওভার যাচ্ছে, 1 ওভার গেলে মনে করো রান হচ্ছে 6, সেটা হলো। এবার 2 ওভার যখন গেল তখন মনে করো রান হলো 8। তারপর 3 ওভার গেলে রান কত হলো, মনে করো 12। তাহলে কি রানটা আস্তে আস্তে বাড়তেছে না, এটাই হচ্ছে ক্রমযোজিত হচ্ছে, মানে আগের রানটার সাথে নতুন করে রান যোগ হচ্ছে, গ্রাফটা উপরের দিকে যাচ্ছে, ক্রমযোজিত হচ্ছে, নতুন করে রান হচ্ছে, ওভার বাড়তেছে, গ্রাফটা উপরের দিকে যাচ্ছে। এখন দেখো এইখানে যদি আমরা এখান থেকে একটা গ্রাফ আঁকাই, এখান থেকে যদি আমরা একটা গ্রাফ আঁকানোর চেষ্টা করি, তাহলে আমরা মনে করো এখানে হচ্ছে 1 থেকে শুরু, ঠিক আছে।
এক থেকে শুরু করে আমাদের গণসংখ্যাটা আছে কত, মনে করো যে যখন 1 থেকে 5, 1 থেকে মনে করো এখানে হচ্ছে 5, যখন 5 তখন আমার টোটাল মানুষজন আছে কত, 3 জন, 3 এই পয়েন্টে, এখান থেকে 3 জন। যখন আমার ওটা হয়ে গেল 10, 10 যখন হয়ে গেল সংখ্যাটা, 1 থেকে 5 ছিল, এবার 6 থেকে এখানে কি 5-এর পরে 6, 7, 8, 9, 10, যখন 10-এ চলে আসলাম তখন কত হলো, ক্রমযুক্ত 5, 10-এ যখন চলে আসলাম তখন টোটাল মানুষ কয়জন, 5 জন, দিয়ে এখানে একটা উপরে উঠলো। এবার যখন 15-তে চলে আসলাম তখন টোটাল মানুষ 10 জন, তাহলে 5 থেকে 1 লাখে উঠে গেল 10-এ, তখন এই গ্রাফটা এখানে চলে আসলো। এইভাবে আর কি একটা গ্রাফ আঁকা হয়, এই গ্রাফটাকে আমরা বলি অজীব রেখা। এই জিনিসটা পরে আমরা ডিটেলসে আলোচনা করব, এখন তোমাদের ক্রমজড়িত গণসংখ্যার ধারণা দিতে গিয়ে এই জিনিসটা চলে আসলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্রমজড়িত গণসংখ্যা কি আশা করি বুঝে গেছি। এই জিনিসগুলো পরে আমি আবারও করাবো, এখন তোমাদের শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য এটা করালাম। ওকে, ঠিক আছে।